সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। আমরা আবার মিলিত হয়েছি সামির সাথে। আমাদের আগের আলোচনার সূত্র ধরে আমরা আজকের আলোচনা শুরু করি। সামি, আপনাকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আপনাকে অনেক ধন্যবাদ বিনিকিদা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও একজন উপদেষ্টার সাথে আলাপ হচ্ছিল এই বিষয়টা নিয়ে। উনিও বলছিলেন যে এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে, আমরা এটার কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে পারছি না কেন? মানে আসলে কি করলে এটা করা যেতে পারতো? এটার কাউন্টার ন্যারেটিভ যদি সরকার দাঁড় করাতে চায়, মেকানিজম তো এখানে আছে। আপনি যদি চিন্তা করেন, আমরা যখন আওয়ামী লীগ সরকারের এগেনস্টে কথা বলেছিলাম অথবা সমালোচনা করেছিলাম, আমরা কিন্তু বারবার সাইবার অ্যাটাকের আপনার শিকার হতাম, সাইবার বুলিং এর শিকার হতাম। সেই যেই অর্গানাইজেশন গুলা যারা এগুলো করতো, তারা কিন্তু সকলেই বাংলাদেশে আছে, তাই না? ওই যে আপনার যে বট বাহিনী আমরা যাদেরকে বলতাম, হ্যাঁ, হ্যাঁ। সে সে আচ্ছা, বট বাহিনীর বট কোথায়? বাহিনীটা কি হয়েছে? বট বাহিনী কি এখনো পালা হচ্ছে? আপনার কাছে কি না না, ইনফরমেশন? বট বাহিনী এখন নাই, বট বাহিনী এখন ইনঅ্যাক্টিভ। সো ওই ইনঅ্যাক্টিভ বট না, বাহিনীকে আপনি কিন্তু এখন বট বাহিনী রাষ্ট্রের পেছনে ইনঅ্যাক্টিভ, কেন কিন্তু ব্যবহার করছেন? ওদের সাথে যে একটা কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্টটা কি এখনো আছে? আমার মনে হয় না। আমার জানা মতে তারা এখন একেবারেই ইনঅ্যাক্টিভ। সকল ক্ষেত্রে তারা বেশ ইনঅ্যাক্টিভ আর কি। কিছু ক্ষেত্রে হয়তো আছে। একেবারে আপনার ডিজিএফ এর পক্ষ থেকে আপনার যে ওয়েব সার্ভেলেন্স করা হয়, আপনার কোথায় গুজব প্রচার হচ্ছে, কোথায় কোন সংবাদের টিআরপি কত বেশি হাই, কোথায় কোনটা সব থেকে বেশি দেখা হয়েছে, তারা ওগুলা করতেছে। বাট আগে যেমন করে তারা এক্সপ্লিসিটলি আপনার এঙ্গেজ করতো মানুষজনের সাথে, ওইটা কিন্তু এখন আর তারা ওই ওই লেভেলে করছে না আর কি। না, আপনি কি চাচ্ছেন যে বট বাহিনী তারা নামিয়ে দিক আবার এই কাজে? না, আমি সেটা চাচ্ছি না। বাট আমি যেটা বললাম যে মেকানিজম তাদের কাছে আছে। তো ইন্ডিয়ার যে মেকানিজম ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওইটাকে কাউন্টার করার মেকানিজম তো আছে। যে যে বট বাহিনী দিয়ে আগে বাংলাদেশের মানুষের মুক্তির আশা আকাঙ্ক্ষাকে সাপ্রেস করা হতো, সেটা দিয়ে আপনি এখন বাংলাদেশের সভারেন্টি প্রোটেক্ট করার চেষ্টা করছেন না কেন? মেকানিজম আপনাদের কাছে আছে, আপনারা তো এটা জানেন এটা এটা দিয়ে তো এটা তো কিভাবে এটা করতে তো হবে। গেল, এটা তো গেল ধরেন গোয়েন্দা অপারেশনের কাজ। কিন্তু ধরেন আমাদের বুদ্ধিজীবী, আমাদের ইন্টেলিজেন্সিয়া, আমাদের মিডিয়া, এদের কি দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে। তারা কি অবশ্যই সেটা দায়িত্ব পালন আছে। করছে? সেটাও আমি আবার আবার ওদের কাছে যাব, কারণ বাংলাদেশে কিন্তু যা মিডিয়া কি প্রচার করবে, খুব হাস্যকর ভাবে এটা কন্ট্রোল করতো পিআরএমসি নামে একটা সেল, ডিজিএফআই, পাবলিক পাবলিক রিলেশনস মনিটরিং সেল, পিআরএমস, কেমন কিছু একটা হবে আর কি। সো এই পিআরএমসি সেল থেকে তারা আপনার ডিকটেট করে দিত যে আপনি কেমন নিউজ করতে পারবেন, কেমন নিউজ করতে পারবেন না, কোন ধরনের নিউজ অ্যালাউড, কোন ধরনের নিউজ অ্যালাউড না। এখন পিআরএস, এখন কেন পিআরএমসি থেকে এগুলো ডিকটেট করে দিচ্ছেন? যেটা আপনি একটা বাজে কাজে ব্যবহার করেছেন, সেটাকে আপনি এখন সঠিক কাজে ব্যবহার করেন। সঠিকভাবে আপনি ইনস্ট্রাকশন দেন পত্রিকাদেরকে অথবা ইয়েদেরকে। যেহেতু আপনার ইনস্ট্রাকশন দিয়েছেন অতীতে, যেহেতু ইন্টারফারেন্স করেছেন, এখন কেন বন্ধ হয়ে গেলেন? এখন তো দেশের প্রয়োজন এটা। এইটা এইটা কি শুধুমাত্র ওইভাবেই ধরেন? আমি আমি একটা এটা কথা এবং বলতে বলতে যেটা মাথায় আসলো। এবং শুধু ওইভাবেই না, আমাদের প্রধান যে নিউজ পত্রিকা মাধ্যমগুলো আছে, গণমাধ্যম যারা আছে, এটা তো অবশ্যই তাদের নিজেদেরও বোঝা উচিত যে বাংলাদেশকে নিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে ভারতের বিভিন্ন রকমের মিডিয়া। এটাকে কাউন্টার করার জন্য তাদের নিজেদেরই বিভিন্ন রকমের প্রোগ্রাম আপনার প্ল্যান করা উচিত। Exactly. বিভিন্ন তারা রকমের কলাম লিখবে, এখানে কলাম তারা লেখা নিউজ উচিত, করবে, সম্পাদকীয় লেখা তারা ফ্যাক্ট উচিত। চেকিং ছাপবে। হ্যাঁ, এবং সিভিল সোসাইটির উচিত ইন্ডিয়ার যে হাই কমিশন আছে তার সাথে এঙ্গেজ করা, ইন্ডিয়ান অফিসিয়ালদের সাথে এঙ্গেজ করা। আমাদের যে হাই কমিশন আছে আপনার ইন্ডিয়াতে, তাদের উচিত ওদের ফরেন মিনিস্ট্রিতে গিয়ে প্রতিবাদ জানায় আসা। এরকম কিছু কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখতেছি না, আমরা কেউ দেখতেছি না এরকম কোনো কিছু। আবার ঘুরে ফিরে তো সেটা একই জায়গায় আসলো যে এই কাজটা করবে কে, এটা লিডারশিপটা দেবে কে? আপনি হ্যাঁ, যে কথা এখন বললেন, এটা এখন লিডারশিপ এটা দেবে কি আমরা দুইটা করব? জায়গায়। এখন একটা তথ্য এখন আমরা তো মন্ত্রণালয় দেবে পরামর্শ তাদেরকে এবং দিচ্ছি। একটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেবে, তাই না? একটা তথ্য অবশ্যই, মন্ত্রণালয়, একটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেবে, অবশ্যই, তাই না? তথ্য মন্ত্রণালয়ের তো উচিত ছিল যে সমস্ত পত্রিকার সম্পাদকদেরকে ডেকে এই জিনিসটা নিয়ে আলাপ করা, যে এটা হচ্ছে, অবশ্যই। আপনারা কি করছেন, মানে আপনার কি রোল। মানে প্রথম আলোর সম্পাদককে তো ডেকে জিজ্ঞেস করতে হবে যে ভাই, আপনার কি রোল এটাতে? এই যে এতগুলো অপপ্রচার হচ্ছে, আপনি কি মানেন এটা অপপ্রচার? যদি মানেন, আপনি কি রোল প্লে করলেন? এটা কে বলবে তাকে? সেটাই। এটা তো তথ্য মন্ত্রণালয় বলবে। তথ্য মন্ত্রণালয় বলতে বলতে পারে একটা স্বাধীন গণমাধ্যম হিসেবে। এখন তো গণমাধ্যম স্বাধীন, তাদেরকে তো কাউকে ডিকটেট করতে হবে না আগের মতো। তারা তো নিজেরাই করতে পারে এটা, তারা তো নিজেরা নিজেরা তো দেখতেছে। করছে না, মানে প্রথম আলোতে এটা করবে না, বরং যেটাতে তার ভারতের স্বার্থ রক্ষিত হবে সেটা প্রথম আলো করবে, তাই না? এখন
প্রথম আলো ছাড়া তো বাংলাদেশে আরো অনেক পত্রিকা আছে, তারা তো এটা তো তাদের ডেলিবারেটলি এই কাজটা অ্যাকচুয়ালি করা উচিত, যে আমার দেশকে নিয়ে এ ধরনের মিথ্যার প্রচারণা যে চালাচ্ছে। আপনি খুবই হাস্যকর জিনিস যে বাংলাদেশে কোথায় কবে মুসলমানদের সমস্যা হয়েছিল, মুসলিমদের দুইটা গ্রুপ মারামারি করছে, তারা ওইখানে গিয়ে দেখা গেছে এটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ করা হচ্ছে। কোথায় মেক্সিকোতে কে কাকে আপনার স্লটার করে মেরে ফেলছে, দে আর প্রোপাগেটিং যে এটা বাংলাদেশে কোথাও হচ্ছে। হ্যাঁ, কোথায় ছাত্রলীগকে দেখাচ্ছে। এই এই যে এই ধরনের ভয়াবহ রকমের যে হচ্ছে, আমাদের বিটিআরসি এখন কোথায় গেল? আমাদের বিটিআরসি আগে নোটিশ লাইক সেন্ড করতে আপনার টুইটারের কাছে যে এগুলা সরকারের এগেইনস্টে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। আমাদের টুইট, আমার টুইট, আমার বন্ধু আমিও সাংবাদিক আমিও পেয়েছি। মুক্তাদির আমিও রশিদ আপনাদের টুইট, বলা হতো যে এগুলা বাংলাদেশ সরকারের আইন ভঙ্গ করছে। বিটিআরসি এখন কেন এই সমস্ত নোটিশ পাঠাচ্ছে না? তাদের কি ওই ওই পদ নাই তো, নাকি তাদের কাছে ওই মেকানিজম নাই? সবই তো আছে। আপনারা যেহেতু আগে এই মেকানিজম দিয়ে আপনার সিভিক ভয়েস এবং যারা ডিসেন্ট ভয়েস যাদেরকে বলা হয়। লিসেনিং ভয়েস, এদেরকে আপনারা আগে মিউট করার চেষ্টা করছেন। সেই মেকানিজম ব্যবহার করে এখন কেন একটা বিদেশি রাষ্ট্র যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেটা কেন বন্ধ করার চেষ্টা করতেছেন না? ডু সামথিং অন এ পজিটিভ নোশন। এটা বলে দিতে হবে কেন? এটা তো আসলে বলে দেওয়ার মতো কথা না। আচ্ছা, আরেকটা না, আরো কয়েকটা জিনিস ধরেন, আমি সবার কথা বাদ দিলাম, যদি জাস্ট দুইজন মানুষকে অনবোর্ড করা যেত, ধরেন সলিমুল্লাহ খান এবং ফরহাদ মজিবর, এই দুইজন মানুষকে যদি অনবোর্ড করা যেত এবং বলা হতো যে সলিমুল্লাহ ভাই, ফরহাদ ভাই, এই যে এরকম হচ্ছে, আপনার কিছু লেখালেখি করেন, কলাম লেখেন, এটার ইয়েতে বলেন, আপনি বলেন, কথা বলেন, একটা হিউজ ভয়েস কিন্তু তৈরি করতে পারতো তারা, হ্যাঁ, সিনিয়রদের মধ্যে থেকে, সেটাও কিন্তু করা, ঠিক। মানে বললে নিশ্চয়ই ওনারা করতেন। আচ্ছা, আমি আর একটা জিনিস বলি, কালকে আপনার টুইটারে দেখলাম, কালকেই বোধহয়, ওই যে বেশ কিছু নাশকতা, একটা কর্ণফুলীতে পাহাড়ের ইয়ের একটা জাহাজের মধ্যে বোমা বিস্ফোরণ, নাকি একটা জি। বয়লার বিস্ফোরণ, কি হয়েছে এটা? একটা একটা তেলের ট্যাঙ্কার আপনার জক করে রাখা ছিল ডলফিন জেটিতে আপনার চিটাগং পোর্টের ওইখানে, অল অফ এ সাডেন ট্যাঙ্কারটা বার্স্ট করে ফেলে আর কি, এক্সপ্লোড করে ফেলে এবং তিনজন মারা যান, একজন ক্যারেট মারা যান এবং দুইজন সেলার ছিলেন ওইখানে, তারা সাধারণ নাবিক, তারা মারা যান। এবং এর পর দিনই এর ঠিক এটা দুই কি দিন পর বেসরকারি বেসরকারি ট্যাঙ্কার? সরকারি সরকারি জাহাজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ। সরকারি জাহাজ আছে। জি। এবং তার ঠিক দুদিন পরে আরেকটা আউটার অ্যাঙ্করেজে আরেকটা জাহাজ বাংলাদেশেরই, বাংলার জ্যোতি খুব সম্ভবত অথবা বাংলার সৌরভ নাম, এই জাহাজটা সেম ভাবে এক্সপ্লোর করে। এবং বাট লাকিলি কোনো রকমের ক্যাজুয়ালিটি ওখানে হয় নাই। কিন্তু এই ধরনের যে এটা তো খুবই একটা আহ, আমি বলবো অন্যান্য অনেক ঘটনার তুলনায় এটা ছোট একটা ইনসিডেন্ট হয়েছে গাজী না, টায়ারের ওইখানে। তিনজন যদি মারা যায় এটা তো ছোট না। না আপনি, না আমি আপনাকে ছোট বলছি এই কারণে পেনিকেতে, কারণ গাজী টায়ারের ওইখানে গত কয়েকদিন আগে আগুন লাগে এবং প্রায় এখন পর্যন্ত আমরা সঠিক তথ্যটা জানি না যে কতজন ওখানে মারা গেছেন। এবং মানুষের মানুষের মুখে যা শুনে আসতেছে, বিভিন্ন মিডিয়ার কলিগরা যারা বলেছেন যে কমপক্ষে হলেও 70 থেকে 100 জনের মতো ক্যাজুয়ালিটি ওখানে হয়েছে। তো এই ধরনের ইনফরমেশন গুলো আমাদের সামনে কেন আসতেছে না? এই যে গার্মেন্ট সেক্টরের যে আনরেস্ট, আবারও বাংলাদেশ আর্মিকে এখানে যেতে হয়েছে। ইউসি লাইক একটা দেশের সেনাবাহিনী কতটুকু পর্যন্ত করবে? এরা বন্যা বন্যা সামলাচ্ছে, এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে, এরা আপনার গার্মেন্টস পরিস্থিতি সামলাচ্ছে। গার্মেন্টস এর আনরেস্ট নিয়ে আপনার কাছে কি ইনফরমেশন আছে? মানে আমি আমি এটা নিয়ে কাজ করছি, আমার কাছে তো খুবই ডিস্টার্বিং ইনফরমেশন আছে। আমি যদিও এখন এটা পাবলিক করিনি, আমি একটু গুছাচ্ছি, এটা নিয়ে একটা এপিসোড করবো। আপনার কাছে কি ইনফরমেশন আছে? গার্মেন্টস এর এটা নিয়ে যা ইনফরমেশন আছে যে সরকার সমর্থক বেশ কিছু ব্যবসায়ী যারা সরকারের বেশ কাছের লোক ছিলেন, তারা নিজেরাই তাদের গার্মেন্টস এর শ্রমিকদেরকে উস্কে দিয়েছেন দ্যাট তোমরা রাস্তায় নেমে আসো, রাস্তায় নেমে এই ভাঙচুর করে, এবং এটার জন্য তারা নাকি প্রণোদনাও দিয়েছেন শ্রমিকদেরকে। এক্স্যাক্টলি আমার কাছে একই তথ্য। আপনি কি নামগুলো বলবেন নাকি আমি দু একটা বলবো? নাম আপনি বলেন। যেমন একে আজাদ, হুম হুম হামিম গ্রুপের। হুম। হ্যাঁ, তো এবং এটা শোনা গেছে যে একে আজাদের আবার একটা খায়েশ আছে যে সে উপদেষ্টা হবে। উপদেষ্টা হতে চায়। হ্যাঁ, উপদেষ্টা হতে চায়। এবং এই একে আজাদ যেন উপদেষ্টা হয়, এ ওকালতি কে করতে গেছে জানেন? মতিউর রহমান। প্রথম আলো, মতিউর রহমান প্রফেসর ইউনূসের সাথে দেখা করে বলছে যে একজন ব্যবসায়ী ইয়েকে রাখতে হবে এবং একে আজাদকে রাখেন। চিন্তা করেন, মানে কোন দিকে কার দিকে কার রসুন কোন দিকে, এটা বোঝাই যাচ্ছে। না আসলে এখন আমাদের অনেক সেন্সিবল লোকদেরকে দরকার, সেন্সিবল কিছু মানুষ যারা
কেপেবল। এবং আহ, ধরেন মানুষের যখন বয়স বেড়ে যায় আচ্ছা, তখন এই কিন্তু প্রসঙ্গে আসলে। আরেকটা জিনিস বলি। উপদেষ্টাদের নির্বাচনের ক্ষেত্রে এই একে আজাদের একটা ভূমিকা ছিল, এটা কি আপনি শুনেছেন কখনো? আমি শুনেছি। আমি আমি শুনিনি। এবং একে আজাদের একটা টেলিভিশন স্টেশন আছে না, জি, ওইখানেও মিটিং টিটিং হয়েছে, কি যেন নাম, ডিবিসি বোধ হয় না? খুব সম্ভবত নিউজ 24 না, ডিবিসি, খুব সুন্দর ডিবিসি হবে আমি আচ্ছা, শিওর না। এনিওয়ে, আমি আমার, কিন্তু আমি শুনেছি যে ওনার ওনার চ্যানেলেও মিটিং টিটিং হয়েছে দু একটা। হুম। এবং উনি এইটাকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন। মানে এটা এটা ভেরি লাইকলি, আমার ইনফরমেশনটা আমি পরবর্তীতে এটা ডিগ আপ করিনি, আমার ইনফরমেশনটা যদি এখন মনে হচ্ছে একটার সাথে একটা যখন মিলাই তখন মনে হচ্ছে যে এই একে আজাদের একটা 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 ক্রুশিয়াল রোল আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্যাঞ্জামের মধ্যে। আপনি কি এগ্রি করেন, নাকি আপনি কোনো মতামত দেবেন না? একে আজাদ, ওনার নামটা এসেছে ওখানে, অ্যাকচুয়ালি ওনার নামটা এখানে এসেছে। এছাড়াও আরো নাম এসেছে আপনার নজরুল ইসলাম মজুমদার, নাসা গ্রুপের, তার হুম। নাম এসেছে। এবং আরো বেশ কিছু সরকারের সাথে বেশ ওয়েল কানেক্টেড এরকম কিছু ব্যবসায়ী, ওটা একটা লিস্ট আছে অ্যাকচুয়ালি, কোথাও আমার কাছে আছে লিস্টটা, আমার যেটা কাছে এসেছে। আমার কাছে আরেকটা তথ্য আছে যে একজন জিওসিও এই পুরো ইয়ের সাথে যুক্ত আছেন পিছনে। আমি কি ঠিক জেনেছি? আমি সেটা শুনেছি, বাট আমি আসলে ওটা ভেরিফাই করতে পারি নাই তো। বাট এখন একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জের ঘটনার সাথে ইনভলভ ছিলেন সেটা আমি জানি। কিন্তু সেই সেনা কর্মকর্তাকে আবার বেশ ভালো একটা পদে পদায়ন করা হয়। তাকে ডিজি ডিজিডিপি করা হয় আর কি, ডাইরেক্টর জেনারেল অফ ডিফেন্স পারচেজেস করা হয়। তাকে এখনো পর্যন্ত সামরিক বাহিনীতে রাখা হয়েছে। তো এরকম আরো বেশ কিছু কর্মকর্তা আছেন যাদের আসলে আহ, বহু বহু কারণে তাদের সেনাবাহিনী থেকে হয়তো তাদেরকে বিদায় করে দেওয়া দরকার ছিল, অথবা অ্যাকাউন্টেবল হিসেবে হোল্ড করা আপনার প্রয়োজন ছিল। সেই কাজগুলো এখনো করা হয় নাই। যেমন গুম খুনের সাথে ইনভলভ ছিল এরকম অফিসাররা এখনো সেনাবাহিনীতে আপনার চাকরি করতেছে। একটা গুম কমিশন যদিও করা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা গুমের বোর্ড ফর্ম করা হয়েছিল। বিভিন্ন বিভিন্ন ফরমেশন থেকে অফিসারদেরকে ওখানে কল করা হয়েছে, স্টেটমেন্ট নেওয়া হয়েছে। বাট তারপরে কিন্তু আসলে আমরা আর ওরকম কোন রকমের ভূমিকা দেখিনি আমার আচ্ছা জানা আমি মতে। ওই যে র্যাবের স্যাংশন খাওয়া যে জি, সমস্ত অফিসার, জি, তারা কি এখনো আছে সেনাবাহিনীতে? জি, আছেন, বেশ ভালোভাবেই আছেন। এইটা কি প্রফেসর ইউনূসের উচিত নয় যে এদেরকে বাদ দেওয়া বা এদেরকে কোর্ট মার্শাল করা? তাদেরকে অবশ্যই আপনার জবাবদিহিতার কাঠ আচ্ছা, করে দাঁড় এদেরকে কি করানো কোর্ট উচিত। মার্শাল করা যাবে? কেন যাবে না? যদি সেনাবাহিনী চায় এদের আপনার আপনার ফার্দা তদন্ত করতে। কারণ শেখ হাসিনা সরকার তো এদেরকে একরকমের রিওয়ার্ড করেছে, কাউকে প্রমোশন দিয়েছে। যেমন বেনজিরকে আপনার পুলিশ চিফ করেছে, তারপর আব্দুল্লাহ আল মামুন যিনি ছিলেন র্যাবের ডিজি, স্যাংশন খাওয়া একটা লোক, তাকে র্যাবের ডিজি বানাইছে, আবার পুলিশের আইজিপি বানাইছে। সো ওইখানে আরেকজন ছিলেন তোফাল মুস্তফা সরোয়ার, হি গট প্রমোটেড টু বি এ ব্রিগেডিয়ার জেনারেল। তো এইগুলা তো আসলে ধরেন আপনি কেন করছেন এগুলা? আপনি জানেন যে লোকগুলোর নামে স্যাংশন আসছে, লোকগুলা এই ধরনের অপরাধ সংগঠিত করেছে, তারপরে ইউ হ্যাভ রিওয়ার্ডেড দেম। তো একটা পরিবর্তিত সরকার আসার পরে অবশ্যই ন্যাচারালি মানুষের এক্সপেকটেশন থাকবে যে এই সরকার কিছু একটা করবে যেটা রিফ্লেক্ট করে যে দে আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইট। হ্যাঁ, তারা গুমের আন্তর্জাতিক গুম সনদে সিগনেটারি হয়েছে, অ্যাপ্রিসিয়েট দ্যাট। এছাড়া ধরেন স্টেপগুলো আরো স্ট্রং হওয়া উচিত ছিল, এবং আরো আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল, এবং আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত অ্যাকচুয়ালি। এখন ধরেন যে আয়না ঘরের রেকর্ডটা, এটা তো আমাদের জানা দরকার, আমাদের জানা উচিত আয়না ঘরে কাদেরকে রাখা হয়েছিল, কতগুলো জায়গায় আছে আয়না ঘর। কারণ এখন তো শোনা যাচ্ছে যে আয়না ঘর একটা না, অনেকগুলো ছিল। হুম। আয়নাঘরটা না আসলে পেনে গেছে। আয়নাঘর বেসিক্যালি হচ্ছে ডিজিএফআই এর যে সেলটা, এটাকে ওরা আয়নাঘর কোড নেম দিয়েছিল। এটার নাম একসময় ব্ল্যাক হোলও ছিল। এবং এরকম বাংলাদেশের ধরেন বিভিন্ন সংস্থার কাছেই যেমন র্যাব, র্যাব 1 ডিজি, এবং র্যাব হেডকোয়ার্টারে একটা ছিল, ওটার নাম হচ্ছে টিএফআই, টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, হুম। যেটা ওরা মেনটেন করতো এবং ওখানে ওরা লোকজনকে হোল্ড করে রাখতো। ডিজিএফআই হয়তো এরকম আরো দুই একটা জায়গাতে আছে, সেল চিটাগাং এ কি আছে। আছে? চিটাগাং এ এরকম একটা শোনা গেছিল যে চিটাগাং এ সম্ভবত একটা আছে। চট্টগ্রামে এরকম থাকতে পারে, এটা এটা আনন্যাচারাল কিছু না আপনার। এবং এনএসআই এর কিছু সেফ হাউস আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে, যেখানে তারা গোপনে মিটিং করে থাকেন বিভিন্ন লোকজনের সাথে। তারা হয়তো গোপনে ওইখানেও হয়তো আগে রাখা হয়েছে লোকজনকে। ইভেন এনটিএমসি, যেটা একটা
মনিটরিং সেল, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, এটা কোনো গোয়েন্দা সংস্থা না। এটার কাজ হচ্ছে মানুষের ফোন কল টোন কল এগুলা আপনার ট্র্যাকিং করা, জাস্ট জাতীয় নিরাপত্তার স্বার্থে। তো কোনো ব্যক্তির আপনার ব্যক্তির যেই গোপনীয়তার। গোপনীয়তা এটা লঙ্ঘন করার জন্য না। ওটা তো ওরা লঙ্ঘন করেছেই, উপরন্ত তারা এনটিএমসি এর ভিতরে পর্যন্ত এরকম সেল বানিয়েছে, এরকম হোল্ডিং ফ্যাসিলিটি ওখানে তারা বানিয়েছে। এবং জেনারেল জিয়াউল হাসান সেই হোল্ডিং ফ্যাসিলিটি আবার তারেক সিদ্দিকী গিয়ে ইন্সপেকশনও করে নিয়ে আসছে। তো এরকম রুথলেস ছিল আর কি, যেটা একটা মনিটরিং সেল। আচ্ছা, টেলিফোন তাহলে ওর ভেতরে ধরতো কিভাবে? ওর তো ফোর্স নাই, এনটিএমসির তো ফোর্স নাই। এনটিএমসির যে আপনার জেনারেল জিয়াউল হাসান এমন একটা লোক ছিল, সে তার লোকজনদেরকে, এমন লোকজনদেরকেই সে নিয়ে আসছে যাদেরকে দিয়ে সে আপনার ট্রুপস হিসেবে, লাইক আপনার ফোর্স হিসেবে ব্যবহার করতো আর কি। ও বাহ, এটা তো জানতাম না। না, সে এরকম বহুত কাজ নিজেই ওর ইনিশিয়েটিভ নিয়ে করেছে। কিন্তু এটা কি সরকার স্বীকার করেছে যে এনটিএমসির মধ্যেও একটা আয়নাঘর ছিল? এটা তো দেখানো উচিত লোকজনের। এটা তো এনটিএমসি তো জাস্ট প্রাইম মিনিস্টার অফিসের কাছে এনটিএমসির লোকেশন, ওখানে গিয়ে দেখা উচিত যে ওদের ওই সেলটার কি অবস্থা। হ্যাঁ, এটা কি কখনো কেউ রিকগনাইজ করেছে, কেউ বলেছে? আমি প্রথম শুনলাম কিন্তু। আমি এখনো আ- আমি এখনো শুনিনি, আমি এখনো শুনিনি যে কে আপনি রিকগনাইজ করেছে। বলেছেন, আপনি বলেছেন, মানে কে এটা ডিসক্লোজ করেছে, কে? এটা এটা তো আসলে আমার মনে হয়েছিল যে অলরেডি সবাই জানে, বাট আমি এটা জানি লাস্ট মান্থ থেকে যে ওইটার ভিতরে একটা সেল ছিল। গত ও মাসে আমি না, এটা শুনেছি। আচ্ছা আচ্ছা। মানে সেনাবাহিনীর মধ্যে যারা হাসিনার ফ্যাসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং সুবিধাভোগী, তাদের কতজন এখনো আছেন? সবাই আছেন নাকি কেউ কেউ গেছেন? আমি তো বলবো, পার্সেন্টেজ হিসাবে যদি বলেন। এখনো আরো প্রায় 40 থেকে 50%-এর মধ্যে এখন আরো আরো রয়ে গেছেন। উপরের পদে হয়তো কয়েকজন চলে গেছেন, উপরের পদে কয়েকজনকে হয়তো বিদায় করে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার অবসর পাঠানো হয়েছে। বাট একটা পদে ধরেন অনেক, বেশ কিছু ব্রিগেডিয়ার এখনো রয়ে গেছে যারা শেখ হাসিনার প্রতি ওরকম আপনার ভালোবাসা প্রদর্শন করতো, অথবা আওয়ামী লীগের প্রতি ওরকম লয়াল ছিল। অনেক কর্নেল, অনেক মেজর সাহেবরা আছেন যারা ওরকম আওয়ামী লীগ পন্থী। সো আমি বলবো যে ওই রেশিও অনুযায়ী এখনো কমপক্ষে হলেও আরো 150-200 অফিসার তো আছেনই যারা ওরকম আওয়ামী লীগ লয়ালিস্ট ছিলেন। আপনার কি মনে হয় যে ওনারা থেকে যাবেন, এবং নাকি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আপনার আসলে কাছে তথ্য কি? আমার কাছে তথ্য হচ্ছে যে এখন আর্মি এখন যে অবস্থায় আছে, তারা তো আসলে বিভিন্ন দিকে এঙ্গেজড। এই এই মুহূর্তে তারা বহু কাজে এঙ্গেজ হয়ে গেছে, যেটা আমি বললাম যে একটা তো দেশের নিরাপত্তার যে বিষয়টা সেটা একটা আছে, আপনার ফ্লাড ডিউটি যেটা আছে সেটা সেখানে আছে, গার্মেন্টস আনরেস্ট আছে, এবং ওভারঅল যে সিকিউরিটি দেশের সেটা তারা দেখছে। তো তারা চেষ্টা করছে আইডেন্টিফাই করতে যে কারা এখনো ওই মনোভাব পোষণ করেন, কারা এখনো ওই ওই ধরনের অ্যাপ্রোচ রাখেন। তো হয়তো তারা আস্তে আস্তে তাদেরকে আইডেন্টিফাই করে দে উইল টেক দেম টু টাস্ক। বাট যেটা খুব দ্রুত করা উচিত। সেকেন্ড টু টাস্ক, এটা তো আর্মির ভোকাবুলারি, মানে এটা আপনি এখনো ছাড়তে পারেননি আর কি। না তো এখন Second to serve। হয়তো তারা ওটা করবে আর কি। এখন তারা হয়তো তাদেরকে যে ওরকম কোর্ট কোর্ট মার্শালের যে প্রসেস আছে এদের নিবে, অথবা চাকরি থেকে ছাঁটাই করার যে ব্যবস্থাগুলো আছে। কিন্তু সব থেকে দ্রুত যেটা করা দরকার সেটা হচ্ছে গুম খুনের সাথে জড়িত ছিল এই হুম। অফিসারগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে কোয়ারেন্টাইন করা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সামরিক আইনে যে ব্যবস্থা নেয় সে ব্যবস্থা নেয়। কারণ এরকম কিছু খুনি এরকম এতগুলো অফিসারের মধ্যে ব্লেন্ড হয়ে থাকবে এবং সরকারের সকল রকমের আপনার সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটা আসলে আপনার একসেপ্ট করা যায় না আর কি। এটা সেনাবাহিনী ইচ্ছা করলেই করতে পারে। আমার মনে হয় তারা অলরেডি জানে যে অফিসাররা তারা মুষ্টিমেয় অফিসার, 40-50টার মতো অফিসার হয়তো আমি সর্বোচ্চ, এর বেশি না, তিন বাহিনী মিলে। তো এদেরকে আইডেন্টিফাই করে একটা এক্সাম্পলারি আপনার উদাহরণ সেট করা উচিত আর কি, যে এদেরকে আপনার বিচারের মধ্যে আনা হয়েছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা হয়েছে। আচ্ছা, আর কয়েকটা বিষয়, যে আমাদের গোয়েন্দা সংস্থার সাথে তো কাজ করতো, তাই না? অবশ্যই কাজ করতে, হ্যাঁ। এখনো কি করছে? আমার জানা মতে না। আমাদের জানা মতে ধরেন, যেই প্রতিষ্ঠানটার উপরে সবচেয়ে বেশি প্রভাব ছিল এর, সেটা হচ্ছে এনএসআই, তাই তো? আমি কি এনএসআই ডিজিএফআই দুটো সংস্থার মধ্যে তাদের যথেষ্ট রকমের না, প্রভাব ছিল, ছিল। কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ছিল এনএসআই এর এনএসআই মধ্যে, এটা জি। এটা আম, তো এখন আমার কাছে যে তথ্যগুলো আসছে, যে এখন যে ধরনের, এই যে ধরেন ঝামেলাগুলো হচ্ছে আর কি, যেগুলোকে আমরা বলি যে গোয়েন্দা অপারেশন, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই এনএসআই যুক্ত আছে। হুম।
আপনার কাছে কি একই তথ্য? এনএসআই এখন আসলে এনএসআই এর বর্তমানে যিনি ডিজি আছেন এবং আপনার ডিজিএফ এর বর্তমানে যিনি ডিজি আছেন, এই দুজনই অত্যন্ত অত্যন্ত কোয়ালিফাইড সামরিক কর্মকর্তা বাংলাদেশের, এবং তারা অরাজনৈতিক বলেই আপনার সেনাবাহিনীতে পরিচিত। এবং তারা দুজনেই আমার জানা মতো যথেষ্ট চেষ্টা করছেন পুরো বাহিনীটাকে যেন তারা রিঅর্গানাইজ করতে পারেন, এমন করে যেন আপনার যারা রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টি যারা ছিল, বিশেষ করে এনএসআই তে তো প্রচুর পলিটিক্যাল অ্যাপয়েন্টি ছিল, ছাত্রলীগের ছেলে সোজা হ্যাঁ হিসাব। হ্যাঁ, এদেরকে ফিল্টার আউট করে ফেলা আর কি। তো উনি উনি সর্বোচ্চ চেষ্টা করছেন। এখনো হয়তো আহ, সবগুলাকে আইডেন্টিফাই করা পসিবল হয় নাই, বাট আমার জানা মতে দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু রিঅর্গানাইজ দ্য না, কিন্তু ধরেন অর্গানাইজেশন। আমি আমি তো আপনাকে বলতে পারি যে আম, যেন হেফাজতকে উস্কাচ্ছে এনএসআই এর কোন কোন অফিসার, এটা তো আমি শুনেছি কোন কোন অফিসার কার কার কাছে যাচ্ছে, কি বলে উস্কাচ্ছে। তো এটা কি এনএসআই এর চিফ এখন জানে না? এটা কি এখনো করছে? এটা কি এখন এই মুহূর্তে চলমান? করছে, করছে। আমার কাছে হেফাজত আচ্ছা থেকেই জানিয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। না, আমি এখনো আসলে ঠিক এরকম এরকম কিছু শুনি নাই। সো যদি এরকম কিছু তারা করে থাকে, তাহলে এখন ধরেন সিভিল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হিসাবে হয়তো এনএসআই থেকে যদি কেউ অ্যাপ্রোচ করে থাকে, দেয়ার মাইট বি ভ্যারিয়াস রিজন। কারণ আপনার এই পলিটিক্যাল পার্টিগুলোকে তো যদি মূলধারায় আনতে হয়, তাহলে হয়তো তাদের পালস বুঝতে হবে যে হোয়াট ইজ দেয়ার না অ্যাপ্রোচ, না না তারা না, কি তারা করতে তারা যাচ্ছে। খুব স্পেসিফিক প্রোগ্রামের কথা বলছে, আপনারা এই কাজ করেন, এই দাবি তোলেন, আপনারা মাঠে নামেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের মতামত আমরা উপরে নিয়ে যাব, এই ধরনের কথা না, বলছে। যদি কেউ এরকম বলে থাকে তাহলে সেটা অবশ্যই তারা ঠিক কাজ কেউ করতেছেন। না, একজন না কিন্তু, হুম। এ সেট অফ পিপল, এ আপনি গ্রুপ তাদের অফ পিপল, নামগুলো একটু বলবেন? যারা, হ্যাঁ নিশ্চয়ই আপনাকে আমি দিতে হ্যাঁ, পারি, প্লিজ প্লিজ নিশ্চয়ই প্লিজ। আপনাকে আমি দিতে পারি। জি। আচ্ছা, আমার ফাইনাল কোশ্চেন, আমরা চলে এসেছি শেষ দিকে। আপনার হাতে এখন কি প্রজেক্ট আছে, মানে কার উপরে বাম্বু যাবে আর কি ফিউচারে? এটা তো আসলে মানে নাম বলতে হবে না, নাম বলতে হবে এটা না, মানে কি ধরনের প্রজেক্ট আছে? আমার হাতে এখন যে ধরনের প্রজেক্ট আছে, এগুলো কিছু হয়তো নিরাপত্তা বাহিনী কেন্দ্রিক, নিরাপত্তা বাহিনীর অপকর্ম কেন্দ্রিক। হুম। কিছু হয়তো আছে দুর্নীতিবাজদের অপকর্ম কেন্দ্রিক, সর্বোচ্চ মহলে যে দুর্নীতিবাজ যারা ছিলেন তাদের যে অপকর্ম, যেগুলো আমরা আনআর্থ করতেছি আর কি। তো এটা আসলে অবিশ্বাস্য যে বাংলাদেশে যে ধরনের লুটতরাজ হয়েছে। আমরা তো কিছুদিন আগে বের করলাম আপনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হুম। প্রায় 550টা বাড়ি আমরা বের করলাম। হুম। দুবাই, যুক্তরাজ্য, আপনার লন্ডন, নিউ একটা ইয়র্ক। মানুষের কত টাকা লাগে, মানে আমি অবাক হচ্ছি। না, এটা একটা মানুষের এবং এবং বাঁচতে এবং কত টাকা লাগে, ও কি এবং করবে আরো টাকা দিয়ে? আরো মজার কথা হচ্ছে 550টা বাড়ি কিন্তু আসলে শেষ না, হ্যাঁ। আমাদের আমরা এখনো তার বাড়ির হদিস পাচ্ছি, এবং আরো অসংখ্য বাড়ি তার আছে। এটা হয়তো আপনারা জানবেন, শীঘ্রই হয়তো জানবেন আর কি, তার আরো কত বাড়ি আছে তার। এছাড়াও অনেকের সরকার কি অনেকেরই কোনো ব্যবস্থা নিয়েছে এই সমস্ত সম্পদ উদ্ধারের ব্যাপারে? আমি যতটা জানি সরকারের বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা যোগাযোগ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করা হয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি যেটা আছে ওদের হুম। সাথে যোগাযোগ করা হয়েছে। আরেকটা জিনিস মানে কিন্তু আমি আপনাকে যেটা যেটা আমি আপনার মাধ্যমে যেটা আমি আসলে বলা প্রয়োজন আর কি, যে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যারা ব্যবসায়ী ছিলেন, সরকারের ছত্রছায়ায় যারা ব্যবসা করতেন, এদের প্রতিষ্ঠানগুলোকে জবরদখল করার একটা আহ, বেশ ভালো প্রতিযোগিতা চলছে বাংলাদেশে। এবং এই প্রতিযোগিতা করতেছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা। আমি কোন নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির হ্যাঁ, নাম আমি বলবো আমি না। তো কয়েক কিছু লোকের নাম জাম এবং শুনছি আর কি, কে এবং কত এটা আসলে কত কোটি এটা টাকা এটা কামাই করে আসলে ফেলেছেন আর কি। এটা আসলে হ্যাঁ। অত্যন্ত অন্যায় একটা কাজ হচ্ছে, খুব বাজে একটা কাজ হচ্ছে, এবং এটা থামানো দরকার ইমিডিয়েটলি। কারণ এটার মধ্যে আবার কারণ বিএনপি তো এখনো সরকার গঠন করে নাই, জামাত ইসলামী এখনো সরকার গঠন করে নাই, আওয়ামী লীগ তো এখন ক্ষমতা থেকে অনেক দূরে। এখন কেন কোনো পলিটিক্যাল পার্টির লোকজন ডিকটেট করবে যে বাংলাদেশ ব্যাংক কাকে কোথাও ইন্সপেকশনে পাঠাবে, অথবা দুদক কার পিছনে লাগবে? এগুলো তো সব ইন্ডিপেন্ডেন্টলি হওয়ার কথা। এখানে তো কোনো পলিটিক্যাল, ইনস্টিটিউট করবে, এগুলো ইনস্টিটিউট করবে। ইনস্টিটিউট করবে, এখানে তো কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকার কথা না। না মানে এখানে এটা বললেন আমার মাধ্যমে জানাবেন, মানে আমি আমার কি করণীয় আছে এখানে? না, আমি জাস্ট এখানে যেহেতু অনেক এটা দেখবে, so আমি এটা বলতে হ্যাঁ। যাচ্ছি আর কি আপনার, আর আপনারও এটা কনসার্নে থাকা উচিত, যেটা কিন্তু হচ্ছে
এবং এগুলো হতে দেওয়া উচিত না। ধরেন আপনার কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে রাখছে অনেক বছর ধরে, সেটা গিয়ে এখন আরেকজন রিপ্লেস করে নিচ্ছে। সে তো নিশ্চয়ই তার টাকা পয়সা বিনিয়োগ করছে। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি কমপ্লেইন্স এগেইনস্ট দ্যাট ইন্ডিভিজুয়াল, গো টু দ্য অথরিটিস। এখন তো কর্তৃপক্ষ আছেন, ওটাকে ইনভেস্টিগেট করতে বলেন, বাট একজনকে সরিয়ে ওইখানে আরেকজন বসে যাওয়া, এটা আমার মনে হয় না আসলে খুব ভালো একটা প্র্যাকটিস হচ্ছে আর কি। এই এটা হতে দেওয়া এইটার উচিত ক্ষেত্রে না। নিশ্চয়ই আমরা বার্তা দিতে পারি রাজনৈতিক দলগুলোকে যে আপনাদের জি, কর্মীদেরকে সামলান, নেতা অবশ্যই। কর্মীদেরকে সামলান। এবং এবং আমার কাছে আর যে বিষয়টা তালিকাগুলো হচ্ছে যে আসছে, যেহেতু একটা ওয়াচ আছে, জি, আপনার যেহেতু একটা ওয়াচ আছে, ডেফিনেটলি আমরা এটা নিজেরা দেখব। এবং এই বিষয়গুলো আমরা যদি জনগণকে জানাতে শুরু করি, তাহলে জি, সেটা কারোর জন্য একটা প্লেজেন্ট এক্সপেরিয়েন্স হবে না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সেটাই। এটা এটা হুম। এটা একেবারে প্রেজেন্ট এক্সপিরিয়েন্স হবে না, কারণ এটা এদের আসলে লাগাম লাগাম ধরে তুলতে হবে, লাগামটা টান দিতে হবে, কারণ এরকম বেপরোয়া হয়ে গেলে কিন্তু আসলে খুব ভালো হবে না আর কি আগামী দিনগুলোতে। হ্যাঁ, কারণ আমরা একটা ফ্যাসিজম মুক্ত দেশ পেয়েছি, আমরা একটা দেশ এখন যেই বেজেই আছে, এটা যেই শেপেই আছে, অ্যাটলিস্ট ওই ছায়াটা কিন্তু নাই। কিন্তু আমরা এমন আরেকটা দেশ চাই না যেখানে ধরেন এই সেম জিনিসগুলো রিপিট হবে। এর জন্য কিন্তু আমরা কষ্ট করি না, এর জন্য কিন্তু আমাদের যত রকমের স্যাক্রিফাইস বলেন, আমার বলেন, এই পিনাকি ভট্টাচার্যের বলেন, তাসলিম খলিল বলেন, কনক সারা বলেন, ইলিয়াস বলেন, অত বাংলাদেশের অগণিত হাজার হাজার মানুষ যারা প্রাণ দিয়েছেন, কষ্ট করেছেন, আমরা কিন্তু এই জিনিসটাকে আবার দেখার জন্য করি নাই। আমরা একটা পজিটিভ বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার আপনার সকলের ভয়েস শোনা হবে, যেখানে সকলের অধিকার থাকবে, সকলেই তার যেটা কারেক্ট সে সেটা বুঝে পাবেন। এখানে কোনো অন্যায়, কোনো অরাজকতা যেন সৃষ্টি না হয়। এখানে আপনি এই পার্টির লোক, আপনি ওই পার্টির লোক, আপনি এটা নিবেন, আপনি এটা করবেন, এগুলো তো আমরা দেখতে চাই না, এগুলো আমরা চাই না। আমরা আপনার অধিকার চাই যেন আপনি ভোট দিতে পারেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন আপনি, এবং পুলিশ প্রশাসন, পুলিশ যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, সেনাবাহিনী যারা আছে, এরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে নাগরিকদের যথাযথ সম্মান প্রদর্শন করবে, যেটা ইন্টারন্যাশনালি হয়ে থাকে। এখানে সরকারি কর্মচারীরা যেন আপনাকে সার্ভিস দিতে সম্মানের সাথে আপনাকে সার্ভিস দেয়, কারণ আপনি রাষ্ট্রের একজন নাগরিক, আপনি ট্যাক্স প্রদান করেন, সেই সম্মানটা যেন আপনি পান, সেটা আমরা এক্সপেক্ট করি। এই সমস্ত কারণে আমাদের কাজ করা। তো এগুলো এস্টাবলিশ করতে হলে পলিটিক্যাল পার্টিগুলোকেও বুঝতে হবে কিভাবে তাদের নেতাকর্মীরা আচরণ করবেন মাঠে ঘাটে। তারা যদি এই আচরণ ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু ঘুরে ফিরে যেই লাউ সেই কতই হবে। ওই লোহা পিটাইলে যেমন শব্দ হয় যেই সেই, ওই যেই সেই শব্দটাই হতে থাকবে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ সামি, আপনাকে আমাদের অনেক ধন্যবাদ প্যানেলে জয়িতা। আসার জন্য, এবং আমরা অনেক কিছু জানলাম। আমরা ভবিষ্যতে আবারও আলাপ করব, জি, এবং তার আগ অবশ্যই। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার প্রতিবাদী জার্নালিজম চালিয়ে যাবেন জি, বাংলাদেশের মানুষকে আশা জাগাতে। আপনাকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।